ডালিম একজন খুনি। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলেন। ৭২-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চা তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই। যেই হারুন দুলাভাই শেখ হাসিনার ৫ বছর সংসদ সদস্য ছিলেন। সংসদে বড় বড় কথা, গরম কথা, সুন্দর কথা হারুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু আজকে যখন শুনলাম এই হারুন ভাই পাপিয়া আপার সাথে থাকতে থাকতে এমন গরম হয়েছেন, এরম উত্তপ্ত হয়েছেন যে উনি বলে ফেললেন ৭২-এর সংবিধান যারা চায় না তারা হলো বেজন্মা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ একটি তালিকা প্রকাশ করেছে এবং ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শুরু করে সন্ত্রাসী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলের যত খুনি ডিজিএফআই প্রধান আছে সকলের নাম আছে। ঘটনা ঘটার পরে আমরা প্রায় ১.৫ বছর চাকরি করি পিলখানার ভিতরে সদর রাইফেল ব্যাটালিয়নে। যখন আমাদেরকে জেলে নিয়ে যাবে, জেলে নেওয়ার আগে আমাদেরকে ঢালাওভাবে সবাইকে বলা হয়েছে যদি তোমরা সাক্ষী দাও তোমাদের চাকরি থাকবে, না হলে তোমাদের চাকরি থাকবে না। তখন আমরা বলি আমরা মিথ্যা সাক্ষী কেমনে দেবো? আমি তো আসছি হচ্ছে সিলেট থেকে মাত্র ৪-৫ দিন আগে। আমি কিভাবে, আমি তো ঢাকার কাউকে চিনি না, আমি কিভাবে কার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো? আমি যদি কারো নাম জানতাম তাহলে সাক্ষী দিতাম, আমি তো কারো চিনি না, আমি ওই সময় নতুন ঢাকায় আসছি, কীভাবে আমি সাক্ষী দিই? যখন সাক্ষী দেবো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি বাবা আমি সাক্ষী দেবো কিনা। আমার বাবা আমাকে বলে বাবা মিথ্যা সাক্ষী দিস না, তুই এখানে যদি কিছু না পাস আল্লাহর কাছ থেকে সবই নিবি। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ৭২-এর সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চা তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। বলেছেন কে? আমাদের পাপিয়া আপার জামাই হারুন দুলাভাই। যেই হারুন দুলাভাই শেখ হাসিনার ৫ বছর সংসদ সদস্য ছিলেন। সংসদে বড় বড় কথা, গরম কথা, সুন্দর কথা হারুন ভাইয়ের মুখ থেকে শুনেছিলাম, কিন্তু আজকে যখন শুনলাম এই হারুন ভাই পাপিয়া আপার সাথে থাকতে থাকতে এমন গরম হয়েছেন, এরম উত্তপ্ত হয়েছেন যে উনি বলে ফেললেন ৭২-এর সংবিধান যারা চায় না তারা হলো বেজন্মা। ৭২-এর সংবিধান কার? শেখ মুজিবের। হারুন ভাই কার? জিয়াউর রহমানের। তাহলে জিয়াউর রহমানের হারুন ভাই কি করে শেখ মুজিবের সন্তান হলেন? এখানে হারুন ভাই বেজন্মা হয় কিনা প্রশ্নটা আপনাদের কাছে আমি রাখলাম। কারণ হারুন ভাই এই কথা বলতে পারে না বেজন্মা যারা ৭২-এর সংবিধান চায় না। কারণ এই ৭২-এর সংবিধান চায় না বলছে কে? আমাদের সকলের প্রিয়, সকলের পছন্দের মিডিয়া ব্যক্তিত্ব, যিনি নাকি এই সংগ্রাম আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তিনি হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে বেজন্মা বলা হলো কি হলো না আপনাদের কাছে এটা তুলে ধরবো ওনার একটু বক্তব্য শোনানোর মাঝখানে। আমি এখনই আপনাদেরকে রেকর্ডটা একটু শোনাচ্ছি যাতে করে ওনার মুখ থেকে শুনে নেন, তারপরে আমি আলোচনাটা করছি। বলে যে ৭২কে সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাহলে জন্মের কোনো ঠিকানা নাই। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমি আশা করি যে উনার মুখ থেকে ওই শব্দটা আপনারা শুনতে পেয়েছেন যে ৭২-এর সংবিধানকে যারা অস্বীকার করে তারা বেজন্মা। তাহলে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি বেজন্মা? আর সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যদি বেজন্মা হয়, মেজর ডালিমকে নিয়ে ইলিয়াস ভাই বিশ্ব রেকর্ড করেছেন ইউটিউবের মধ্যে। ইউটিউবের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত এট এ টাইম ৮ লক্ষ মানুষ কোনো লাইভে যুক্ত হয় নাই, যেটা রেকর্ড ব্রেক করেছেন। ওনাকে ইউটিউব থেকে স্বাগত জানিয়েছেন, ওনাকে ইউটিউব থেকে স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছেন যে ইউটিউবের রেকর্ড ভঙ্গকারী হয়েছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই, যার নিজের চ্যানেলে এই পর্যন্ত ১২-১৩ মিলিয়ন, যেটা ১.৫ কোটি, ১ কোটি, ১.৫ কোটি একটি চ্যানেলই হয়েছে। আর সারা মিডিয়া জুড়ে আমরা যেটা প্রচার করেছি এরই মধ্যে বাংলাদেশের এমন কোনো সচেতন নাগরিক নাই, বাংলা ভাষার এমন কোনো সচেতন নাগরিক নাই পৃথিবীর বিভিন্ন দেশে। এবং আমি তাও বলছি যে বিভিন্ন দেশের ভাষায় সেটা ট্রান্সলেট করে অলরেডি সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দেখেছে, কারণ সেটার সাথে জড়িত আছে বাংলাদেশ নয়, শুধু পাকিস্তান জড়িত আছে, আমেরিকা জড়িত আছে, ভারত জড়িত আছে, রাশিয়া জড়িত আছে। কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সকল
কাহিনী, গল্প মেজর ডালিম সেখানে নিয়ে এসেছেন। তাই সেই ইলিয়াস হোসেনকে বেজরমা বলা, হারুন সাহেব বা হারুন ভাই বা হারুন দুলাভাই, আমাদের পাপিয়া আপার জামাই যেহেতু, আমাদের এই হারুন দুলাভাইয়ের মুখ থেকে এই কথা আপনারা আশা করছিলেন কিনা? আপনারা কমেন্টস করে আপনাদের সচেতনতার সাথে আপনাদের মতামতটা দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ একটি তালিকা প্রকাশ করেছে এবং 12 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের মাঝখানে স্বৈরাচারী শেখ হাসিনা থেকে শুরু করে সন্ত্রাসী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং স্বৈরাচারী শেখ হাসিনার আমলের যত খুনি ডিজিএফআই প্রধান আছে সকলের নাম আছে। আপনারা চিঠিটা দেখতে পারেন। বিশেষ করে সবচেয়ে বড় মাপের যেই 4-5 জন খুনি ডিজিএফআইয়ের খুনি আছে তাদের ছবি এবং নাম দেখাচ্ছি। সমগ্র বাংলাদেশের সকল সীমান্তে, বিমানবন্দরে, নৌবন্দরে সমগ্র জাতি চোখ খোলা রাখুন, এরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। সবচেয়ে বড় খুনি এবং বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, অবসরপ্রাপ্ত। তারপরেই আছে মেজর জেনারেল সাইফুল আবিদিন। এও প্রায় 1500 কোটি টাকা চুরি করে, বহু মানুষ হত্যা করে, গুম খুন করে দেশ ছেড়ে পালিয়ে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান আছে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আশা করি তাদেরকে যুক্তরাষ্ট্রে থাকলেও তাদেরকে গ্রেফতার করা হবে। তার পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম। এহেনও কোনো খারাপ কাজ নাই যে এই লোকটা করতে পারে না এবং করে নাই। তারপর সর্বশেষে হাসিনার আমলে মেজর জেনারেল হামিদুল হক। এদের উপরে বিশেষ করে নজর রাখবেন, এরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে। এটা সমগ্র বাংলাদেশের দায়িত্ব। এরা ষড়যন্ত্র করে যাচ্ছে, এরা চাচ্ছে যে তাদের বিচার সেনা আইনে হোক, কিন্তু সেই সুযোগ নেই। তাদের অনেকেই বরখাস্ত এবং বাকিরা অবসরপ্রাপ্ত, এবং তাদের বিরুদ্ধে অনেক সেনা এবং বহু বেসামরিক কর্মকর্তাকে গুম এবং খুন করার প্রমাণ সহকারে আছে। তাই তাদের বিচার সিভিল আদালতেই হবে, এর কোনো বিকল্প নেই। তারা দিনরাত চেষ্টা করে যাচ্ছে যেন নামকা অবস্থায় তাদের একটা সামরিক আদালতে বিচার করে ছেড়ে দেওয়া হয়। সেই সুযোগ যেন এরা না পায়, তার উপর দলমত ধর্ম নির্বিশেষে সবাই নজর রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই গত 16 বছরে যা হয়েছে সামরিক বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে, তা যেন ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসে কোনোদিন কোনো সামরিক কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তা করার দুঃসাহস পর্যন্ত বা চিন্তা পর্যন্ত না করতে পারে। এই বিচার একটা জাতির জন্য উদাহরণ হয়ে থাকুক, যেন ভবিষ্যতে কোনো ডিজিএফআই যেন স্বপ্নেও চিন্তা না করতে পারে কোনো প্রকার অপরাধ ঘটানো এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে বা কোনো দেশবিরোধী, জনতা বিরোধী কাজ করার দুঃসাহস না দেখাতে পারে। তাই আজকের ভিডিও লম্বা করতে চাচ্ছি না। ঘটনা ঘটার পরে আমরা প্রায় 1.5 বছর চাকরি করি পিলখানার ভিতরে, সদর রাইফেল ব্যাটালিয়নে। যখন আমাদেরকে জেলে নিয়ে যাবে, জেলে নেওয়ার আগে আমাদেরকে ঢালাভাবে সবাইকে বলা হয়েছে, যদি তোমরা সাক্ষী দাও তোমাদের চাকরি থাকবে, না হলে তোমাদের চাকরি থাকবে না। তখন আমরা বলি, আমরা মিথ্যা সাক্ষী কেমনে দেবো? আমি তো আসছি হচ্ছে সিলেট থেকে মাত্র 4-5 দিন আগে। আমি কিভাবে, আমি তো ঢাকার কাউকে চিনি না, আমি কিভাবে কার বিরুদ্ধে আমি সাক্ষী দেবো? আমি যদি কারো নাম জানতাম তাহলে সাক্ষী দিতাম। আমি তো কারো চিনি না, আমি ওই সময় নতুন ঢাকায় আসছি, কীভাবে আমি সাক্ষী দিই? যখন সাক্ষী দেবো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করি, বাবা আমি সাক্ষী দেবো কিনা? আমার বাবা আমাকে বলে, বাবা মিথ্যা সাক্ষী দিস না, তুই এখানে যদি কিছু না পাস আল্লাহর কাছ থেকে সবই নিবি। তো তারপরেও তুই মিথ্যা সাক্ষী দিয়ে কারো ক্ষতি করিস না, তুই তো পিলখানার ঘটনা সম্পর্কে কিছুই জানিস না, তুই মিথ্যা সাক্ষী দিস না, তোর চাকরি চলে গেলে যাক, সমস্যা নাই, তুই বাড়ি চলে আসবি। কিন্তু আমরা তো বাড়ি যেতে পারি না মিথ্যা সাক্ষী না দেওয়ার কারণে। আমাদের জেলে প্রায় আমি 36 মাস জেল ছিলাম, কিন্তু আমার 1 বছর সাজা হয়েছিল, কিন্তু সাজা হওয়ার আগে প্রায় আমি 24 মাস জেলে ছিলাম। আপনি তো দরবার হলে ছিলেন ওই দিন? জি জি। কি হয়েছিল ভাই ওই দিন? ওই দিন সকাল 7টা বাজে আমাদের দরবার সামনে নিয়ে আসে, বলে যে 8টার দিকে দরবার শুরু হবে, কিন্তু আমরা সকাল 7:30টার দিকে 7:30টার দিকে দরবার চলে আসি। বলতে আমাদেরকে 8টার দিকে দরবার শুরু, আপনারা সবাই এখানে থাকেন। 8টা যখন বেজে গেল তখন বললো যে দরবার হবে না, আপনারা কিছু দূর গিয়ে অপেক্ষা করেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা আশেপাশে থাকেন, পরবর্তী নির্দেশ আসলে আপনাদেরকে দরবার হল ঢুকানো হবে। তখন আমরা অপেক্ষা করতেছি, হঠাৎ 9টার দিকে আবার বলতেছে দরবার হবে, আপনারা সবাই দরবার হল ঢুকেন। আমরা তাড়াহুড়া করে সবাই 15 মিনিটের ভিতরে দরবার হল ঢুকে দরবার বসে গেলাম। দরবারে বসার পরে হঠাৎ প্রায় আধা ঘন্টা পরে 9:30টার দিকে পিছন দিক থেকে বিডিআর ড্রেস পরে একজন সৈনিক এসে হঠাৎ করে অ্যাটাক করে। তখন সবাই দাঁড়িয়ে যায়, আমরা সামনে কি হয়েছে না হয়েছে সেটা দেখতে পাইনি, আমরা দরবার থেকে বাইরে চলে আসি। আমি সেদিন আসছিলাম হচ্ছে, আমার ব্যাটালিয়ান হচ্ছে সিলেট 21 রাইফেল ব্যাটালিয়ান। আমি আসছিলাম হচ্ছে বিশেষ পুরস্কার নেওয়ার জন্য আমাদের ডিজ বিডিআরের কাছ থেকে, কিন্তু আমি পুরস্কার নিতে এসে পুরস্কারটা নিতে পারলাম না। আমি সম্মান অর্জন করতে এসে সম্মানটা অর্জন করতে পারিনি, এটা আমার খুবই দুঃখ লেগেছে সেদিন। আর একটা কথা, হঠাৎ করে আমরা 3-4 দিনের ভিতরে কি হচ্ছে না সেটা আমরা বুঝতে পারি নাই, পিলখানায় কি হচ্ছে না সেটা। আমি ওই সময় ছিলাম, আমার চাকরি মাত্র 1 বছর, আমরা বিশেষ কিছু জানি না ওই দিনে কি হচ্ছে না হচ্ছে সেটা। কিন্তু আমরা চাই আমাদের
আমরা জেলে গিয়েছিলেন? যে আমি আমার দরবার হল ত্যাগ করার কারণে আমাকে 1 বছর সাজা দেওয়া হয়েছিল, কিন্তু সেটা দরবার হল তো অনেক, আমরা প্রায় 5000 সৈনিক ছিলাম ওই দিন, সবাই তো দরবার হল ত্যাগ করছে। আমরা কি ওখানে আমরা ওই সময় দরবার হলে নিরস্ত্র ছিলাম, নিরস্ত্র থাকার কারণে আমরা সবাই বইয়ে অস্ত্র নিয়ে যারা অ্যাটাক করছিল তাদের বইয়ে আমরা পিলখানা দরবার হল থেকে বের হয়ে চলে গেছি। দরবার হল থেকে বের হয়ে আমরা ব্যারাকে ফিরে যাই। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি 18 রাইফেল ব্যাটালিয়ন ছোটো হরিণায় রাঙ্গামাটি চাকরি করিতাম। আমাকে সংযুক্ত করা হলো টাট্টুসের জন্য ঢাকায় পিলখানায় 44 রাইফেল ব্যাটালিয়নে ছিলাম। আমার যেদিন ঘটনা ঘটেছে আমাদের সেদিন ছুটি ছিল, আমাদের লিপ কার্ড সিগনেচার হয়ে গেছিলো, বলছে তোমরা সকালে চলে যাবো 25 তারিখ, কিন্তু আমাদেরকে লিপ কার্ড দেয় নাই, ও তোমরা দরবারে পরে যাবা। আমরা দরবারে পরে যাবো বলে আমরা বসে রয়েছি ব্যাগটা গুছাইয়া। আর যেদিন ঘটনা ঘটে কেউ আমাদের বিশ্রামে ছিলাম, আমাদের কোনো ডিউটি ফিটেক ছিল না। আমরা যখন রাঙ্গামাটি থেকে আসি পিলখানায়, আমরা কোনো অস্ত্র নিয়ে আসি নাই, আমার রাঙ্গামাটিতে আমার অস্ত্র ছিল। আমরা শুধু আমাদের বিটিংপত্র নিয়ে, আমাদের নিজ বিছানা নিয়ে আমরা সরজমিনে সেখানে আমরা একটা অনুষ্ঠানের জন্য আমাদের আনা হয়। কর্তৃপক্ষ সেনাবাহিনী দ্বারা আমরা সেখানে অনুষ্ঠিত হয়। আমরা সেনাবাহিনী অফিসের অধীনে ছিলাম, আমরা তাদেরকে সম্মান করি, তারা আমাদের অভিভাবক ছিলেন, তাদের সাথে অনেক ভালোবাসা ছিল। হ্যাঁ, আমাদেরকে তারা অনেক স্নেহ করতেন। যারা সেনা অফিসার সাথে মারা গেছে আমরা তাদের জন্য কাঁদি, তাদের ফ্যামিলির জন্য কাঁদি, তারা জীবন গেছে কেন গেল আমরা এটা প্রশ্নবৃদ্ধি করি। আমরা সেসব ঘটনা সব কিছুই জানি না। আমাদের সিগনেচার হয়ে গেছে ছুটির কাগজ আমরা হাতে নিয়ে বসে রয়েছি, আমাদেরকে ছুটি দেয় নাই। তারপরে শুধু দুর্ঘটনা, আমরা দুর্ঘটনা শুনে অবাক হয়ে গেলাম, আমরা কোথায় যাবো সেই দুর্ঘটনা আমরা কিছুই জানি না। তারপরে আমাদেরকে যাচাই বাছাই করিয়া 6 মাস পিলখানা রাখার পরে আমাকে আবার ছোট হরিণা রাঙ্গামাটিতে প্রেরণ করা হইলো। আমি সেখানে চাকরি করি 12-13 মাস। চাকরি করার পরে পুনরায় আমাকে আবার পিলখানা আনা হয় 11 সালে। আনার পরে ওদের বলে তুমি মিথ্যা সাক্ষী দাও, তুমি মিথ্যা সাক্ষী দাও তোমার চাকরি থাকবে, তুমি মিথ্যা সাক্ষী না দাও তার চাকরি থাকবে না। প্রত্যেকটি দেয়ালে দেয়ালে, প্রত্যেকটি রিক্সা রুমে, প্রত্যেকটি বিছানার রুমে, প্রত্যেকটি পিলখানার দেয়ালে দেয়ালে লেখা ছিল হয়তো সাক্ষী দলালে জেলে যেতে হবে, হয়তো সাক্ষী দলের বড় আকারে লাল কালি দেওয়া লেখা ছিল সাক্ষী দলালে জেলে যেতে হবে। যারা আমরা তার উপর সাক্ষী দেয় নাই ওদেরকে জেলে পাঠিয়ে দিয়েছে। আমাকে যখন জেলে পাঠাবে সেই দিন 6 মাস আমাদেরকে আবার যাচাই বাছাই করে। আমি সেই দিন আবার 6 মাস থেকে পিলখানায় থাকি। তারপর লাস্টের দিন বলে দেখো তোমাকে ছবি তোলা হচ্ছে, যদি তুমি মিথ্যা সাক্ষী না দাও তোমাকে আবার জেলে পাঠাতে হবে। বলছে আমি তো কিছুই জানি সেই ব্যাপারে, আমি কি সাক্ষী দিব? আমি তো সেসব ঘটনা সব কিছুই জানি না, আমি কি সাক্ষী দিব? তারপরে বলে দেখো যদি একটা মিথ্যা সাক্ষী না দাও তোমার কিন্তু জেলে যেতে হবে, তোমার মা বাবা ভাই বোন আছে, তোমার সংসার আছে, সেইভাবে চিন্তা করিয়ে তুমি একটা মিথ্যা সাক্ষী দাও। আমি সাক্ষী দেই নাই বলেই আমাদেরকে জেলে আবার প্রেরণ করা হয়। আমি অতটুকু জানি আমরা সেসব নাই, আল্লাহ রাসূল আছেন, আমরা সেসব ঘটনা সব কিছুই জানি না। আমরা মুসলিম মিথ্যা কথা বলতে পারি না। দুনিয়াতে সবাই মরবে, আমরা সুষ্ঠু বিচার চাই, আমাদের ন্যায্য দাবিগুলি আমরা চাই, আমরা যেটি প্রাপ্য সেটি চাই, সেটা যাতে আমাদেরকে সুন্দর করে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের ন্যায্য দাবিগুলো যারা যেসব বিটের বাইরে জেলে আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়, আর সুষ্ঠু তদন্ত করিয়া যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে বিচার করা হোক। ওই দিন আমি পিলখানায় ঘটনাস্থলে ছিলাম। আমার ইউনিট হচ্ছে 37 রাইফেলস ব্যাটালিয়ন রাজশাহী সদর দপ্তর, সংযুক্ত 13 রাইফেলস ব্যাটালিয়ন পিলখানা ঢাকা। আমি আসি টাট্টুসহ অনুষ্ঠানের জন্য 2 মাসের অ্যাটাচ ডিউটি। আমি নতুন সৈনিক, চাকরি বয়স ছিল 6 মাস। আমি ঘটনা সম্পর্কে কিছুই জানি না। মিথ্যা 2টা অ্যালিগেশন দিয়ে মানে অভিযোগ দায়ের করে আমাকে জেল খাটানো হয়, 3 বছর জেল দেওয়া হয়, এতটুকুই। আদালতকে বলছিলাম মাননীয় আদালত আমার বয়স তো মাত্র 6 মাস, আমি জেলে এসেছি 26 মাস থেকে, আপনার ব্যাপারটা আদালত দেখবে, এতটুকুই। আমি এই ঘটনার পরেও পিলখানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। ঘটনার পরও আমি প্রায় 1.5 বছরেরও অধিক সময় পিলখানায় দায়িত্ব পালন করি। তো সর্বশেষ আমার যেটা অপরাধ ছিল সেটা আমাকে পরপর 2 বার ডেকে আমাকে অপশন দেওয়া হলো যে তুমি সাক্ষী দাও, আমরা তোমাকে রাখতে চাচ্ছি, তোমার সব কিছুই ভালো আছে, তুমি সাক্ষী দাও। তো আমি বলছিলাম যে ঠিক আছে আমি যেটা দেখছি আমি সেটা বলবো। তো ওনারা বললেন যে না দেখাবো আমরা, বলবা তুমি, অর্থাৎ আমাকে মিথ্যা সাক্ষী দিতে হবে। আমি বললাম ইম্পসিবল, এটা আমার পক্ষে সম্ভব না। এই ছিল মূলত অপরাধ। এই অপরাধের দায়ে আমাকে জেলখানায় পাঠায় এবং আমি প্রায় 5 বছর জেলে বন্দি থাকি। এরপর আমি বের হয়ে আসি। মূলত আমার অপরাধ ছিল যে আমি মিথ্যা সাক্ষী দেইনি এবং আমার অপর ভাইয়ের বিরুদ্ধে আমাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছিল, যেমনি করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা সাক্ষী দিয়েছে। তো এটাই ছিল, ওইটা তো মানে একটা ক্যাঙ্কারু করছিল, যেটা বানানো একটা সাজানো নাটক, জাস্ট একেবারে একটা নাটকের মঞ্চ তৈরি করা হয়েছিল। তো আমরা চাই মূলত এই যে বিশেষ কোট করে যে নাটকের মঞ্চস্থ করা হয়েছিল এগুলা বাতিল করে, গভর্নমেন্ট নির্বাহী আদেশে এগুলো বাতিল করে আমাদেরকে পুনরায় আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।